দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মসজিদের মাইক খোলা বিতর্কে নিয়ে শুভেন্দু অধিকারীর পতন চেয়েছে সাধারণ জনতা এবং তারা রাস্তায় নেমে এসেছেন। আরএসএস এর মঠ আছে। আরএসএস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 4 ফুট বড় ওই কি নাম হর্ন আছে। একবারে জিজ্ঞেস করেছেন মঠের বাবুদের কবে পারমিশন নিয়েছিলে, কখন বাজাও, সকালে না বিকেলে, খুলতে পারবেন? যারা করছে দুজনের না, প্রথম একজন বলে এখন চুপ করে গিয়েছেন সিনিয়র রাজ্যসভার বিজেপি তথা শাসক দলের রাজ্যসভার এমপি, আর দ্বিতীয় যে ব্যক্তিটি কন্টিনিউ করে যাচ্ছেন তিনিও রাজ্যসভার এমপি বিজেপির। কোনো না কোনো জায়গায় বিজেপি হওয়ার দরুন না আমাদের যারা আইকনিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আঘাত দিয়ে অন্য কাউকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। নেতাজি গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, এই লেভেলের যারা খান আব্দুল গফফার খান থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী যারা প্রথম সারির আছে তাদেরকে আক্রমণ করা মানে, আক্রমণের পরে চুপ থাকা মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন চুপ থেকে এই যেগুলো চলছে সরাসরি নাহলে ইনডাইরেক্টলি তারা প্রতিবাদ না করার জন্য আমাদের প্রশ্ন সম্মুখীন আমরা তাদেরকে করছি, তারা তাদের অবস্থান ক্লিয়ার করুক। অবশ্যই চারদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরাও নামছি খুবই তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। লোকজন নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে বলে আমার মনে হয়। বাবরি মসজিদ যে ইস্যু নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি আলোচনা হয়েছে, সেই বাবরি মসজিদ কি হচ্ছে? বাবরি মসজিদের নাম কি বাবরি মসজিদই থাকবে? এই মুহূর্তে আপনার এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই। প্রিয় দর্শক, একদিকে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মসজিদ থেকে শুভেন্দু অধিকারী তার পা চাটা পুলিশ দিয়ে সেই মাইকগুলিকে খুলতেছে, আর অন্যদিকে মুসলিমদের ভিতরে নেতা সাজা কিছু আপনি বলতে পারেন বিশ্বাসঘাতক, তার ভিতরে হুমায়ুন কবির রয়েছে। এই হুমায়ুন কবির মানুষের ইমোশন নিয়ে বাবরি মসজিদ তৈরি করে দেওয়ার কথা বলে এখন পিছপা হচ্ছে। কিভাবে পিছপা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। হুমায়ুন কবিরকে যখন জিজ্ঞেস করা হয় বাবরি মসজিদের কি খবর, বাবরি মসজিদ কি আপনি বানানো শুরু করলেন, কাজ কত দূর এগোলো, হুমায়ুন কবির বললেন বাবরি মসজিদ হচ্ছে, কাজ চলমান রয়েছে। যখন জিজ্ঞেস করা হলো যে নাম কি হবে, শুভেন্দু অধিকারী তো কখনোই বাবরি মসজিদ নামে নামকরণ করতে দিবে না, তো আপনি কি করবেন? তখন বিড়ালের মতো মিউ মিউ শুরু করে দিয়েছেন, আর দুই একটি উদাহরণ দেখালো যে এখানে তো আদালত কোনোভাবে এই নাম নিয়ে কোনো সমস্যা দেখছে না। বাবরি মসজিদ যদি নাম দেওয়া হয় আদালত কোনো সমস্যা দেখছে না।
কিন্তু আদালত সমস্যা না দেখলেও হুমায়ুন কবির ঠিকই সমস্যা দেখবে। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ইশারা ছাড়া কখনো প্রস্রাবও করতে যায় না, এটা বাস্তব। এটা যারা বোঝেন না, যারা মনে করেন হুমায়ুন কবির খুব ভালো লোক, হুমায়ুন কবির খুব মুসলিমদের নেতা, মুসলিমদেরকে গাইড করতে পারবে একমাত্র হুমায়ুন কবির, আপনি চরম ভুলে আছেন, চরম। হুমায়ুন কবির কখনোই মুসলিমদের প্রকৃত নেতা হতে পারে না। মুসলিমদের প্রকৃত নেতা হলে শুভেন্দু অধিকারীর সাথে তলে তলে কখনোই সম্পর্ক রাখতে পারতো না। শুভেন্দু অধিকারী যেইভাবে হুমায়ুন কবিরকে চালায় সেইভাবে হুমায়ুন কবির চলে। দর্শক, আপনার কি মনে হয় যে হুমায়ুন কবিরের সাথে শুভেন্দু অধিকারীর তলে তলে কোনো লিঙ্ক রয়েছে? কি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে এখনই কমেন্টের মাধ্যমে জানান। এটা আমি দেখতে চাই। আজকের ভিডিওতে এই কমেন্টটা আমি সব থেকে বেশি দেখতে চাই। দর্শক, এরপরে 27 লক্ষ নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাতিল পড়েছে এই নির্বাচনের আগে। আর এটা বিজেপির কেন্দ্রীয় নেতারা করেছে। কারণ এই 27 লক্ষর ভিতরে সবথেকে বেশি ভোটার রয়েছে মুসলিমদের ভিতরে। আর এই মুসলিমদের ভোটার কমানোর একমাত্র কারণ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী তৈরি করা, মানে বিজেপি ক্ষমতায় যাওয়া। এই 27 লক্ষ ভোট পিছনে পড়ে গেছে। মানে এই 27 লক্ষ ভোট হয়তোবা নওশাদ পেত, হয়তোবা মমতা পেত, কিন্তু এরা যেন না পায়, সেই কারণে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী কারসাজি করে এই কাজটি করেছে। তো এটা নিয়ে এখন বিক্ষোভ মিছিল হচ্ছে। যদিও প্রথমে পারমিশন দেয়নি এই মিছিল করার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, তো সিদ্দিকুল্লাহ চৌধুরী কোর্ট থেকে পারমিশন এনে এখন কিন্তু মিছিল করছে তারা। এবং এই 27 লক্ষ ভোটারের ভোটার কার্ডগুলি আবার ফিরিয়ে দেওয়া হোক, তাদের নাগরিকত্ব আবার ফিরিয়ে দেওয়া হোক, এরকম দাবি নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে। দর্শক, আমি আগের দিনই বলেছি একটি কথা, সেটি হচ্ছে বারবার বিজেপি আদালত থেকে থাপ্পড় খেয়ে আসতেছে, চর খেয়ে আসতেছে। এটা আমার কথা না, এটা আরামবাগ টিভির শফিকুল ভাইও বলেছেন যে বারবার থাপ্পড় খেয়ে আসতেছে বিজেপি কোর্ট থেকে। ওনারা নিজেরা মন গড়া আইন প্রথমে বানায়, সেই আইন কার্যকর করতে যায়, পরে পাবলিক তো ওইসব আইনটাই মানার সময় নেই। এখন 2026 সাল, মানুষ স্মার্ট হয়েছে। ওই আগের যুগ নয় যে ভয় দেখালাম আর মানুষ সব কিছু মেনে নিল, এটা এখন আর চলবে না। তো মানুষ কোর্টে চলে যায়, আদালতে চলে যায়, আদালতে গিয়ে পারমিশন নিয়ে সে কাজ করা শুরু করে দেয়। সরকার তখন ওই আঙুল চষে, তাও আবার এইটা। যাই হোক, এটা সিদ্দিকুল্লাহ সাহেব করে দেখাচ্ছেন। এবং মাইক খোলা নিয়ে, মসজিদ থেকে পুলিশ দিয়ে মাইক খোলা, সরকার বলতেছে আমরা মাইক খুলতে বলিনি, আবার পুলিশ মাইক খুলতেছে। মানে কি ভাই? আবার আদালতে যখন এ নিয়ে কথা বলা হচ্ছে, বিধানসভায় এ নিয়ে কথা বলা হচ্ছে, তখন বলতেছে যে উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না। তো উচ্চ স্বরে মাইক শুধু আজানেই সমস্যা? উচ্চ স্বরে মাইক না বাজিয়ে এই যে পুজো টুজো, কালী পুজো, দুর্গা পুজো, এই পুজো সেই পুজো, নানান রকমের পুজো রয়েছে, এই পুজোগুলি কি পালন করতে পারবে? বক্স সাউন্ড এসব না বাজিয়ে এই পুজোগুলি কি হবে? চুপচাপ কীরকমের পুজো হবে? কীরকমের পুজো হবে আপনি বলুন? হবে তো? যদি হয় কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও তো অনেক হিন্দু ভাইয়েরা দেখেন। শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করবেন এরকম করে না, এরকম অমানুষে করে। মানুষত্ব নিয়ে বাঁচার চেষ্টা করেন। মুসলিমদের উপর খালি বারবার চাপিয়ে দিচ্ছেন এটা না ওটা, এসব কি? তো মুসলিমরা বোকা নয় যে বসে থাকবে। এটা সংবিধান অনুযায়ী দেশ চলবে। যদি দেশের গণতান্ত্রিক সরকার থাকে, প্রক্রিয়া চালু থাকে, তাহলে মুসলিমদেরকে স্বাধীনতা দিতেই হবে। মুসলিমরা সেটা নিয়ে ছাড়বে। নওশাদ সিদ্দিকী ভাইজান রয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইজান রয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছে, এরা করবে এসব। আপনি কোনো টেনশন করেন না। শুভেন্দু অধিকারীর তো জনপ্রিয়তা অনেক কমছে, এটা তো আমার কথা না, এটা সব চ্যানেল এখন বলতেছে। কয়দিন পরে ঝাড়ু পিটা, জুতো পিটা না করে রাজ্য থেকে বের করে। দর্শক, এরপরে শুভেন্দু অধিকারী দেখলাম আজকে একটি বক্তব্যতে বলতেছেন, বাংলাদেশি যেসব হিন্দুরা রয়েছেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার, বিভিন্ন রকমের
রেশন কার্ড, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা হবে। এখন আমার এতে কোনো সমস্যা নাই যদি রেশন কার্ড, বিভিন্ন সাহায্য সহযোগিতা, যদি অন্নপূর্ণা ভাণ্ডার তো দেবে না, তাও দেওয়ার কথা তো বলে, যদি এগুলো দেয়ও কোনো সমস্যা নাই। কিন্তু মুসলিমদের সময় এত সমস্যা কেন? মুসলিম যেই কজন মানুষ ছিল, যেই কয়টা মানুষ ছিল পশ্চিমবঙ্গে, তাদেরকে মেরে ধরে হয় পাকিস্তান পাঠিয়েছে, নয়তো বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো হিন্দুদেরকে একদম ওই আসন গেড়ে বসিয়ে খাবার সামনে দেওয়া হচ্ছে, আর মুসলিমদেরকে লাঠি পিটা করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা কেমন আইন? যদি দেশ থেকে বের করতে হয় সবাইকে বের করুন না। যদি দেশে নাগরিকত্ব না থাকে তাহলে হিন্দুদের, মুসলিমদের উপর যেই শাসন আপনারা কার্যকর করছেন সেটা হিন্দুদের উপর করুন না। আপনি শুভেন্দু অধিকারী নিজেই তো হিন্দু মুসলিম ভেদাভেদ করতে চান, আর এই হিন্দু মুসলিম ভেদাভেদ করে আপনি যদি মনে করেন যে আপনি সরকারে টিকে থাকতে পারবেন, কখনোই পারবেন না। কোনো সরকারই আজ পর্যন্ত হিন্দু মুসলিম ভেদাভেদ করে টিকে থাকতে পারেননি। আর উনি বলতেছেন বারবার যে এক আইন এক দেশ চলবে, মানে কি? হিন্দুস্তান বানানোর চেষ্টা। হিন্দুস্তান বানালে মুসলিমরা কি করবে? মুসলিমরা তো আর ওখানে কম নেই। আর সংবিধান তো মুসলিমদেরকে ফেলে দেওয়ার কথা বলেও নাই। তো সংবিধান কি আপনারা পরিবর্তন করে ফেলবেন? হ্যাঁ, এত সহজ না। ইমাম উনি আবার বড় গলায় বলতেছেন, একদিকে বলতেছেন যে হিন্দুদেরকে ওই রেশন ভাতা দেওয়া হবে, হিন্দুদেরকে ওই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, তাও আবার যেসব বাংলাদেশি হিন্দু রয়েছে যারা ওখানে থাকতেছে। আর অন্যদিকে স্থানীয় ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলিম মুয়াজ্জিন, ইমাম, তাদের বেতন বাঁধা বন্ধ করে দিয়েছেন। এটা আবার বড় গলায় বলতেছে। আবার বলতেছেন কোরবানিতে গরু জবাই করা বন্ধ করে দিয়েছি, দেখুন আমার পাওয়ার, আমি মুসলিমদের বিরুদ্ধে কত কাজ করতে পারি। এটা কি কোনো মুখ্যমন্ত্রী হিসাবে এটা কথাবার্তা হয় তার? এটা তো মূর্খমন্ত্রী ছাড়া এসব কথা কে বলে? মুখ্যমন্ত্রী না, মূর্খমন্ত্রী, বোকা, বলদা। এটা তো বলদা মন্ত্রীরা বলে। শুভেন্দু অধিকারী তার নিজের এই মুখটার কারণে উনি ক্ষমতা হারাবে, এটা লিখে রাখতে পারেন। এদিকে দিলীপ ঘোষ বলতেছেন মমতার গাড়িতে কাদা মারা হয়েছে, ডিম মারা হয়েছে, জুতা নিক্ষেপ করা হয়েছে, এটা খুব ভালো হয়েছে, তার প্রাপ্য। তিনি আমাদেরকে এরকম মারিয়েছেন, এটা আমি মানি। মমতা যখন সরকার ছিল তখন শুভেন্দু অধিকারী গাড়িতে। আবার শ্রমিক ভট্টাচার্য বলতেছেন যে এটা মমতা ব্যানার্জির কাছে ঠিক হয়নি, মানে ওনার সাথে করা ঠিক হয়নি। তো শ্রমিক বলতেছে এক কথা, দিলীপ বলতেছে এক কথা, এটা দুই রকমের কথা হয়ে গেল না? মানে ফাটল ভিতরে খুব ভালো করে ধরছে। আপনারা একটু লাড়া দিন, এই বিজেপি ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। আপনাদের জন্য কয়েকটি ভিডিও আমি রেখেছি প্রমাণ দেখানোর জন্য। চলেন, যদি সে ভিডিওগুলি দেখেন তাহলে আপনারা প্রমাণ পাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত এখনই কমেন্ট বক্সে জানান। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে
ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। মুখ্যমন্ত্রী শুধু দুটো কথা বলতে পারে, যে হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএএ তে আবেদন করুন, যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে রেশন থেকে, অন্নপূর্ণা থেকে, বয়স্ক ভাতা থেকে কোনো অধিকার থেকে বঞ্চিত হবেন না। আর যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, ট্রাইব্যুনাল যতক্ষণ না তাদের নিষ্পত্তি করছে তাদের কোনো অধিকার থেকে রাজ্য সরকার বঞ্চিত করতে পারবে না, করবে না। এই দুটো কথা বলতে পারি। এর উত্তর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি। এডুকেশন আটকে যাচ্ছে, সিস্টেম আটকে যাচ্ছে, এটা তো অন্যায় কথা। আমরা দাবি রাখছি প্রত্যেক জেলায় ট্রাইব্যুনাল গঠন হোক, জাজ অ্যাপয়েন্ট হোক, টোকায় একাধিক জাজ অ্যাপয়েন্ট, মানুষ সুবিচার হোক। এটা হোসা বড় 7 লক্ষ শুনছি, আমার কাছে প্রায় 5000 রয়েছে দরকার। কি আপনি মনে করছেন কি যারা রিঅ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে যাচ্ছে তাদের প্রবলেম সমাধান হবে? হতে হবে। তারা ইন্ডিয়া ফরেনার, ওরা পড়াশোনা করেননি, জমিয়তকে চেনেন। আরেকটা যে আপনার মিছিলটাকে রিস্ট্রিক্টেড করা হয়েছে, এটা কলকাতা পুলিশ আমাদের সাথে করেছে, হাইকোর্ট অনুমতি দিয়েছে। উই আর বাউন্ড 11:30 থেকে 1টা, একদম টাইম টু টাইম কাজটা আমরা করবো। গ্যাদারিং লিমিটটা হ্যাঁ, কত লোক হবে মিছিলে সেটা আমি জানি না, ওরা 750 বলেছিল। আচ্ছা। আমার মনে হয় খুব বেশি হয়তো হবে,
পুলিশ কি করবে জানি না। উদ্দেশ্য একটাই যে আমাদের বাংলা থেকে 27 লক্ষ যে মানে ভোটারদের নাম বাদ গেছে নির্বাচন কমিশনের তালিকা থেকে, তার মানে প্রতিবাদ নিয়ে, যাতে করে আবার সেগুলোকে উঠানো হয়, যাদের বাদ গেছে নাম সেগুলোকে যেন আবার উঠানো হয়। আজকে আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে এসআইআরে যাদের অন্যায়ভাবে নাম ডিলিট করেছে তাদের অবিলম্বে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা। লজিক্যাল ডিসপেন্সির নাম করে যেনাদের বলা হচ্ছে যে পিতা পুত্রের বয়সের মধ্যে ফারাক বা 6 জনের বেশি কারো নাম, মানে একটা ফ্যামিলি 6 জনের বেশি হয়ে গেছে, তো এটা একদমই ইলিগ্যাল, কোনো নোটিফিকেশন নেই, আইনের বাইরে। আজকে যে সেন্সাস নিয়ে জনগণনা, সেই জনগণনার আমরা চারিদিকে দেখতে পারি যে কোনো হোর্ডিং নেই, কোনো প্রচার নেই, জনগণকে একদম ডাকে রেখে, অন্ধকার রেখে যেরকমভাবে সেন্সাসের কাজ চলছে, এটা অবিলম্বে আমরা বলবো, রাজ্য সরকারকে বলবো যে আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়ান। কেন অনলাইনে কেউ করতে গেলে একবারই অনলাইনে একটা মোবাইল থেকে একবারই করা যাবে, কিন্তু সেটা যদি ভুল হয়ে যায় পরবর্তীকালে করতে পারবে না। এবং আমরা জানি যে আমাদের 70% থেকে 75% লোক ইলিটারেচার, চাষবাসে করে, গ্রামে বসবাস করে, সবাই মোবাইল ঠিক করে অপারেটেড করতে পারে না। তো আমরা চাই যে সেন্সাসের টাইমটা বাড়ানো হোক, 1.5 মাসের জায়গায় 4 মাস করা হোক। আক্রমণের পরে চুপ থাকা মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন চুপ থেকে এই যেগুলো চলছে সরাসরি নাহলে ইনডাইরেক্টলি তারা প্রতিবাদ না করার জন্য আমাদের প্রশ্ন সম্মুখীন আমরা তাদেরকে করছি, তারা তাদের অবস্থান ক্লিয়ার করুক। অবশ্যই চারদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরাও নামছি খুবই তাড়াতাড়ি। আমাদের আর্জি করে তিলোত্তমা, আমি তো বিধানসভাতে যেদিন হেলথ বাজেটের উপর আলোচনা হয়েছে সেদিনকে আমি চর্চা করেছি যে আমাদের বাড়ির মেয়ে তিনি কর্তব্যরত অবস্থায় সরকারি প্রতিষ্ঠানে যেভাবে খুন হয়ে গেল এখনো ইনসাফ পাইনি, আমরা বলছি তো ইনসাফ দেওয়া হোক। এটা বলেছিলাম হেলথ ডিপার্টমেন্টের কোনো যদি স্পেশালি কোনোভাবে তারা যদি এটাকে আরও মানে এই ফাস্ট ট্র্যাক করতে পারে তারও কথা বলেছিলাম। এবং দেখা যাক যে কত দ্রুততার সাথে বিচার পায়, কারণ অনেকে অনেক কথা বলেন, অনেক দেখছি তো, কিন্তু একটা সময় হয়তো ফ্লো তুলিয়ে দেবে, তারপরে সেটাকে ধামাচাপা পড়ে যাচ্ছে। ঠিক যেভাবে দেখলাম সিআইডি সিগনেচারের কেসে যা তৎপরতা দেখাচ্ছিল, প্রথমে শুরুতে যা তৎপরতা দেখাচ্ছিল অতটাই তারা ধীরগতি হয়ে গেছে। তারপরে কদিন পরে দেখছিলাম সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যে তৎপরতা দেখানো শুরু হয়েছিল আবার চুপ করে গিয়েছি। যাদের সম্পর্কে এত কিছু সে বর্তমানে এখন ইন্ডিয়াতেই না, তো এটাও না সে হয়ে যায়, যেহেতু 2 বছর পার হলো তার মৃত্যুবার্ষিকী, এখন মানুষের মনে তিলোত্তমা নিয়ে একটু চর্চা হচ্ছে, কদিন এটা হয়ে যাওয়ার পরে আবার না ধামাচাপা পড়ে যায়, সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ, এখনও তো বিয়ে কমিটির আসেনি, কত টাইম বরাদ্দ করা হচ্ছে। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, অবশ্যই পজিটিভ দিকগুলোকে স্বাগত জানাবো, আর যেগুলো সমালোচনা করার দরকার সমালোচনা করব, শাসককে আয়না দেখাবো। বিশ্বাস এখন আমি করতে পারছি না, যতক্ষণ না ধরা পড়ছে আমি লাফালাফিও করবো না। কালীঘাটের সেই বহু চর্চিত কাকুর সেই বাণীটা মনে পড়ে যাচ্ছে যে আমার বসের গায়ে অবধি কেউ টাচ করতে পারবে না, আমি এতটুকুই বলবে বিষয়। শুধু সহযোগী নয়, ওই সময় ওই এলাকার যারা অফিসিয়াল ছিলেন, ওই ডিস্ট্রিক্টের টপ টু বটম পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ আমার মনে হয় করা দরকার। কারণ এই টাকাটার উৎস কোথায়? স্বাভাবিকভাবে সরকারি সম্পত্তি হয়, কয়লা, বালি, পাথর, এটা থেকেই তো হবে। তো যাদের দায়িত্ব ছিল এইগুলো সরকারি সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার, সেই সমস্ত অফিসিয়াল যারা সরকারি কর্মচারী আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার, নাহলে এই যে দুর্নীতি চলছে বন্ধ হবে না। সরকার 15 আগস্টের পর শিল্পনীতি
দেখুন, শিল্পীয় নিয়েও আমাদের বিধানসভায় চর্চা হয়েছে, আলোচনা হয়েছে। ওখানে আমি অনেক কটা প্রস্তাব রেখেছি। স্পেশাল ইকোনমিক জোনগুলোকে আরও চাঙ্গা করতে হবে, বিগত দিনে যেগুলো ছিল। আর বা তৃণমূলের আমলে এসে সেটা মৃতপ্রায় হয়ে গেছিল। আর এটাও বলেছি, বিভিন্ন শিল্পপতিদেরকে পশ্চিমবঙ্গ সরকার শিল্প করার জন্য জমি বরাদ্দ করেছিল, সেগুলোতে তারা শিল্প করেনি, ফেলে রেখেছে বা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তারও লিস্ট তৈরি করা হোক, যদি শিল্পের কাজে না লাগায় তাদের কাছ থেকে সেটা ফিরিয়ে নেওয়া হোক, এই প্রস্তাব আমার ছিল। সুতরাং যে শিল্প বান্ধব যে পরিস্থিতি তৈরি করার কথা বলছে, স্বাগত জানাবো। অবশ্যই কৃষকদের ক্ষেত্রেও যাতে তাদের সাথে না বেনিয়ম হয়, বেইনসাফি হয়, তাদের সাথে অন্যায় না হয়, সেই দিকটাও লক্ষ্য রাখবো আমরা। শিবসেনা নিয়ে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির রায় পেয়েছি কয়েকদিন আগে। এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদরা, তারা এনডিএর বৈঠকে দুবার বৈঠকেও গিয়েছেন, কিন্তু আপাতত এনসিপিআইকে কোনো স্বীকৃতি কিন্তু সংসদ দিচ্ছে না। তাদেরকে ওই তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা যে আসন সেখানেই তাদেরকে বসতে হচ্ছে। এ তো মহাফাপড়ে পড়লেন। নিশ্চিতভাবেই ফাঁপড়, এটা আমরা আগের থেকেই জানতাম। যে ধরনের সিদ্ধান্ত তেনারা নিয়েছিলেন বা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের পরামর্শে এই যে এনসিপিআই জয়েন করা, বা তারা ভেবেছিল এই দলের স্বীকৃতি আদায় করে এই দল আলাদা করে একটা ব্লক পাবে বা সিটও হবে, বা তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপরে কাকুলি ঘোষরা, তারা অনায়াসেই এনডিএতে ঢুকে পড়েছে। কিন্তু তাদের যে মানে বৈধ স্বীকৃতি বা অনারেবল স্পিকার ওম বিড়লা সাহেবের কাছ থেকে যে এক কথায় লিখিত স্বীকৃতি, সেটা তো এখনো হয়নি। আর সেটা হলে তার টেকনিক্যাল অনেক প্রবলেম আছে, মেম্বারশিপ নিয়ে অনেক রিস্ক আছে, সেটা ওনারাও জানছে। আর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন শিবসেনার ক্ষেত্রে এসছে, এরাও তো ছাড়বে না, এরাও তো কেস করবে, অলরেডি বোধহয় করেছে আমাদের কল্যাণ ব্যানার্জি যেভাবে বলছিলেন। তো তখন তো এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে। এনসিপিআই ব্লকের ভবিষ্যৎ এমনি নাম যাই দেখ যাই করুক সেটা নিয়ে এখন কিছু বলছি না, কিন্তু আগামী দিনে যে মানুষের ভোটে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হই, অর্থাৎ কেউ এমএলএ কেউ এমপি, যারা এমপি হয়েছে এই 20 জন এমপি তো অ্যাকচুয়ালি সবাই জানে যে বিজেপি বিরোধী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে তারা মমতা ব্যানার্জির ভোটে 2024-এ নির্বাচিত। তো তারা আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করে আর সেই ভোটটা গিয়ে এনডিএকে সাপোর্ট করে, ভারতবর্ষের সরকারকে সাপোর্ট করে, তাহলে তো তার সাধারণ মানুষের কাছে তাদের কি সিদ্ধান্ত হবে আমি যতটুকু জানতে পারছি। অন্য জেলায় কি হবে না হবে সেটা আমরা এখনও সেইভাবে করিনি। তবে মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গায় যে 5 জন সাংসদ এই পদক্ষেপ করেছে তাদের কপালে কষ্ট আছে, তারা আর দ্বিতীয়বারের জন্য কোনো লোগো নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে বলে আমার মনে হয়। বাবরি মসজিদ যে ইস্যু নিয়ে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি আলোচনা হয়েছে, সেই বাবরি মসজিদ কি হচ্ছে? বাবরি মসজিদের নাম কি বাবরি মসজিদই থাকবে? এই মুহূর্তে আপনার এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ বাবরি মসজিদের নামে শিলান্যাস হয়েছে 2025 সালের 6 ডিসেম্বর। এখন অনগোয়িং কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে। নামকরণটা যখন বিল্ডিং কমপ্লিট হবে, বিল্ডিং যখন পুরো কমপ্লিট হয়ে যখন আনুষ্ঠানিকভাবে সেই ইমারতের উদ্বোধন হবে, তখন আপনারা এইসব প্রশ্নের উত্তর পাবেন। না, যেহেতু মুখ্যমন্ত্রীর তরফে শোনা যায় নাকি যে তিনি বলেছেন যে নাম পরিবর্তনের, বা বিজেপিরও হ্যাঁ সেটা বলতেই পারেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাকে বলেছেন যে আমি আনুষ্ঠানিকভাবে আপনাকে অ্যাপ্রোচ করব বা বিধানসভাতে মুখ্যমন্ত্রী হিসাবে চিঠি দেব।
তা তিনি চিঠি কি বিষয়ে দিলেন চিঠি দেবেন? কি হিসাবে সেটা তো যতক্ষণ না দিচ্ছেন আমি এই ব্যাপারে কি করে বলবো। মানে বাবরি মসজিদের নাম যেন বাবরি মসজিদ হ্যাঁ, নাম- সেটা তিনার মনে হয় সেটাই করবেন। যখন করবেন তখন তো সেসব ব্যাপার নিয়ে আলোচনা চর্চা করা যেতে পারে, তার আগে থেকে তো এইসব নিয়ে কোনো চর্চা, যেহেতু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট কেউ এটা না করার জন্য কিছু বলেনি। তিনি নওসাদ জানিয়েছেন, ভারতীয় সংবিধানের বিধানসভা সংক্রান্ত নিয়ম 185 অনুসারে তিনি বিধানসভায় একটি নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন। নেতাজিকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছেন তিনি। নওসাদের কথায় তিনি নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে মনে করেন এবং তার পূর্বপুরুষরাও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তাই নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় তিনি নীরব থাকতে পারেন না। নেতাজিকে কি সত্যি অপমান করা হচ্ছে? আপনার কি মতামত কমেন্ট করে জানান। এবার পঞ্চায়েত এলাকায় বাড়ি বানাতে নতুন আইন আনছে সরকার, বড় ঘোষণা দিলীপ ঘোষের। গ্রামে বাড়ি তৈরির নিয়মে এবার বড় বদল আসতে চলেছে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বানানোর আগে নিতে হবে নকশার অনুমোদন। ইচ্ছামতো নির্মাণ করে রাস্তা ড্রেন আটকে দেওয়ার দিন শেষ করতে নতুন বিধি আনার পথে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। খুব শীঘ্রই সেই বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সরকারের মতে অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রামাঞ্চলেও বর্ষার জল জমার সমস্যা বাড়ছে। বহু জায়গায় পুকুর ড্রেন বুঝিয়ে বাড়ি তৈরি হওয়ায় স্বাভাবিক জল নিকাশির পথ বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েতে নতুন আইন আনা হচ্ছে। বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটি আইন তৈরি করা হয়েছে, যা অর্থ দপ্তর পর্যন্ত গেছে। খুব শীঘ্রই বিধি আনা হবে, যাতে শহরের মতো গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়। নতুন বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির আগে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হতে পারে। শুধু ছোট বাড়ি নয়, বড় বাড়ি এবং ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। নির্মাণের নকশা, জায়গার ব্যবহার এবং জল নিকাশির ব্যবস্থা, এর পাশাপাশি রাস্তা নিকাশির সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলিও নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই নতুন আইন নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। অনাস্থা ভোটে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদ খোয়ালেন হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে তিনি বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে পূর্ত কর্মাধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। মঙ্গলবার পূর্ত স্থায়ী সমিতির 7 জন সদস্যের মধ্যে 5 জন ভোটাভুটিতে উপস্থিত ছিলেন। হুমায়ুন পুত্র নিজে এবং পারভিনা খাতুন অনুপস্থিত ছিলেন। বাকি 5 জন সদস্য হুমায়ুন পুত্রের বিরুদ্ধে ভোট দেন। এরপরই সংখ্যাগরিষ্ঠতা সদস্যের ভোটে রবিনকে পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে সরে যেতে হয়। সম্প্রতি হুমায়ুন কবিরের বিতর্কিত ভাষণের পর বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। এতদিন হুমায়ুন পুত্রের সঙ্গে থাকা সদস্যরা একে একে সরে যান। গোলাম নবী আজাদের দাবি, পুলিশ প্রশাসনের তরফে পঞ্চায়েত সমিতির সদস্যদের হুমকি এবং ভয় দেখানো হচ্ছে। তবে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, নির্দিষ্ট নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যেই ফের বৈঠক ডেকে নতুন পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচন করা হবে। রেশন বন্টন পদ্ধতিতে বড় বদল। এবার প্রথমেই স্ক্যান হবে চোখের মনি, তারপর দেওয়া হবে রেশন। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থায় বড় বদল এসেছে। পুরনো পদ্ধতির জায়গায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন সরবরাহ শুরু হয়েছে। চলতি আগস্ট মাস থেকে চালু হয়েছে এই পদ্ধতি। স্মার্ট পিডিএস এর মাধ্যমে রিয়েল টাইমে রেশনে চাল, গম সরবরাহ, রেশন কার্ড ও রেশন বন্টনের উপর সঠিক নজরদারি চালানো যায়। পাশাপাশি স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের তথ্য ও রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় এবং ভুয়ো ও জাল রেশন কার্ডও ট্র্যাক সম্ভব হয়। আগে ইপস মেশিনে গ্রাহকের আঙুল ছাপ নিয়ে আধার কার্ডের তথ্য যাচাই করা হতো। আঙুলের ছাপ কাজ না করলে চোখের মনি স্ক্যান করা হতো। তবে স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমেই রেশন গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হচ্ছে। কোনো কারণে তা ব্যর্থ হলে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে, চোখের স্ক্যান ও পরে আঙুলের ছাপ নিতে গিয়ে অনেক সময় যাচ্ছে। পাশাপাশি সার্ভার ডাউনের কারণেও কিছু ক্ষেত্রে রেশন বন্টনের সমস্যা দেখা দিচ্ছে। তবে জানা গিয়েছে সার্ভারের সমস্যা দ্রুত মিটে যাবে। আধুনিক ও ডিজিটাল এই ব্যবস্থা চালু হওয়ায় একদিকে যেমন রেশন দুর্নীতি ও বন্টনে নজরদারি চালানো সম্ভব হবে, ঠিক তেমনই প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে। হালি শহরের রেশ এবার কলকাতায়। শ্যামবাজারের কর্মসূচির পর মমতাকে শুনতে হলো চোর স্লোগান। হালি শহরের সাম্প্রতিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার শ্যামবাজারে উত্তেজনা। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ফের চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বিরোধী দল বিজেপি কর্মী সমর্থকদের দিকে। মঙ্গলবার
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির আপত্তিকর মন্তব্য ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে সরাসরি অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন, এই ভিডিও দেখার পর আপনার কী মতামত? কোনো না কোনো মতামত অবশ্যই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। সে মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন মতামত আপনার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। যে এখানে তো আপনারা দেখলেন ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা বন্ধ করে দিয়ে উনি বড় কথা বলতেছেন বাংলাদেশি হিন্দুদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দিবে। অন্নপূর্ণা ভাণ্ডার এসব কাউকেই দেওয়া হবে না, এটা একদম ফাও কথা। আরও যারা যারা পেত তাদের তা বন্ধ করা হয়েছে। আবার হুমায়ুন কবির বলতেছেন যে বাবরি মসজিদের নাম আসলে রাখতে পারে কিনা সন্দেহ, বাবরি মসজিদের নামকরণ করা হবে কিনা সন্দেহ। কারণ বাবরি মসজিদ একটি মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ, এটা নাম রাখা আসলে সম্ভব হবে না, কারণ এটা করতে দিবে না শুভেন্দু অধিকারী। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন। অবশ্যই মতামত জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।